আমি জানি না এখানে কয়জন আমাদের সংবাদপত্রের সাথে রিলেটেড উপস্থিত আছেন। আমি মনে করি যারা উপস্থিত আছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করবো আমার সাথে একটু কথা এবং আজকের অনুষ্ঠানের মূলত হলো জাগো বাসকালী। শব্দ অর্থ হলো অন্ধকার থেকে আলোর পথে ঘুমন্ত মানুষকে জাগরণ করা। তো ঘুমন্ত মানুষকে জাগরণের জন্য বাসখালী, এই যে জাগো বাসখালী একটি সুন্দর উদ্যোগ নিয়েছেন। আপনারা জানেন এই বাসখালীতে কিন্তু ঘুমন্ত মানুষকে জাগরণ করেছিল 1914 সালে জন্ম নিয়েছিলেন আমাদের প্রফেসর আসাবউদ্দিন স্যার। তিনি 1994 সালে মৃত্যুবরণ করেছেন 14 মে। এখানে 1928 সালে আরেকজন মনীষী জন্ম নিয়েছিলেন, 2007 সালে মৃত্যুবরণ করেছিলেন উপমহাদেশের একমাত্র গবেষক ডক্টর আব্দুল করিম স্যার। দুজন ছাড়াও এখানে আরও অনেক মনীষীর কথা আমি জানি, কিন্তু জাগর কথা যেহেতু আসছে সেই জন্য প্রথম বাসখালীকে যিনি জাগরণ করেছিলেন সেটা আসাবউদ্দিনকে বাদ দিয়ে বাসখালীর জাগরণ কোনো শব্দ হতে পারে না, কারণ তিনি বাসখালী ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা হতে শুরু করে তার অনেক অবদান রয়েছে। যেহেতু আমি সংবাদপত্রের সাথে জড়িত, গবেষণার সাথে জড়িত, আমি যেহেতু ইতিহাস ভিক্ষা করি, আমি গবেষণা রয়েছে আমার আসাবউদ্দিনের উপর। আসাবউদ্দিন স্যারের কিন্তু 27টি বই রয়েছে। আপনারা জানেন কিনা জানি না, বাসখালীর মানুষ। তার কিন্তু প্রথম বই হলো 1949 সালে বাদলের ঝরে ঝরে। এরপর থেকে তিনি কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত 1994 সালের মৃত্যুর আগ পর্যন্ত তিনি অসংখ্য বই রেখে গেছেন। তার মধ্যে সবচেয়ে আলোচিত বই হলো বাঁশ সমাচার 1974 সালের। তারপরে আলোচিত হলো 1975 সালে ইন্দিরা গান্ধীর বিচার ছায়। 1975 সালে আরেকটি বই করেছিলেন তিনি আওয়ামী লীগের মির্জাপুরী। এবং 1986 সালে সবচেয়ে আলোচিত বই ওনার হলো ঘুষ প্রথা। এবং আসাবউদ্দিনের আমি অসংখ্য বই পড়েছি। এই কয়েকটি বইয়ের উদাহরণ দেওয়ার কারণ হলো তিনি বাঁশ সমাচার যিনি লিখতেন, আপনাদের যারা সাংবাদিকতা করবেন তাদের কিন্তু প্রয়োজন হবে আসাবউদ্দিনের বাঁশ সমাচার লেখা, মানে বই সংগ্রহ করার জন্য। বাঁশ সমাচার মানে তিনি বাসখালীকে বুঝায় নাই, তিনি সকল অসঙ্গতির বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে তখন বঙ্গবন্ধু ক্ষমতায় তিনি কিন্তু বাঁশ সমাচার মানে আমাদেরকে গ্রাম্য ভাষায় বলে আজকে অমুককে বাঁশ দিয়েছে। সেই আসাবউদ্দিন কিন্তু বাঁশ সমাচারের মাধ্যমেই কিন্তু বাঁশ দিত। সেই বাঁশ সমাচার কিন্তু অত্যন্ত আলোচিত এবং তার কারণে ওনার বিরুদ্ধে হুলিয়া জারি হয়েছিল। তিনি কিন্তু আত্মগোপন করেছিলেন পাহাড়ের মধ্যে। তিনি কমিউনিস্ট পার্টির সাথে জড়িত ছিলেন। তিনি কিন্তু পাহাড়ের মধ্য থেকেও তিনি কিন্তু লেখা দিতেন বাঁশ সমাচার। তিনি ইন্দিরা গান্ধীর বিচার চাই এবং পরবর্তী তিনি বলেছেন যখন আসাবউদ্দিনের সাথে আওয়ামী লীগের দ্বিমত শুরু হলো তখন তিনিও লিখেছেন আওয়ামী লীগের মির্জাপুরী। এটা কিন্তু আর কেউ সাহস করে লেখা নেই। সেটা উদাহরণ দিয়ে তিনি বলেছিলেন যেহেতু মানে তিনি কি বলতে চেয়েছিলেন সেটা সরকার না বুঝে তার উপর হুলিয়া জারি করেছিলেন। এবং ঘুষের বিষয়, তার যে ঘুষ কাহিনী, তিনি কিন্তু সচক্ষে উপস্থিত হয়ে অসংখ্য জায়গায় ছদ্মবেশে তিনি কিন্তু ঘুষের তথ্য উদ্ঘাটন করেছেন। তা আসাবউদ্দিনকে যদি আপনারা, প্রফেসর আসাবউদ্দিনকে যদি জানতে চান বাসখালীর সাংবাদিকতা, তাহলে সফল হবে। কিন্তু আসাবউদ্দিনকে আপনারা, আমি জানি না আসাবউদ্দিনের একটা বই আপনারা পড়ছেন কিনা। এবং সবচেয়ে বড় হলো পৃথিবীর কয়েকজন ইতিহাস গবেষকের মধ্যে অন্যতম স্থান পেয়েছেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 বারের ভিসি ডক্টর আব্দুল করিম। আব্দুল করিমের কিন্তু জন্ম বাসখালীতে। তিনি কিন্তু চট্টগ্রামের ইতিহাস সহ পৃথিবীর ইতিহাস এবং বাসখালীর ইতিহাস তিনি লিখেছেন। বাসখালীকে যদি জানতে হয় তাহলে ডক্টর আব্দুল করিম স্যারের কাছে যেতে হবে। তিনি 2005 সালে কিন্তু মৃত্যুবরণ করেছেন। তার কবর কিন্তু বাসখালীতে নেই, তার কবর কিন্তু চট্টগ্রাম শহরে গরিবুল্লাহ শাহ মাজারের ওখানে। আব্দুল করিমের যদি আপনি ইতিহাস দেখেন, বাসখালী যে প্রাচীন ইতিহাসে দেখা যাচ্ছে আদম বাদশা নামে একজন পরিবার ছিল গুনাগুড়িতে। তাদের ভাই বোনের মধ্যে পারিবারিক যুদ্ধের কারণে বাঁশবাগানের
বাঁশ কর্তন এবং বাঁশ দিয়ে তার দাঙ্গা হাঙ্গামা করতে গিয়ে কোনো এক সময়ের মধ্যে বাঁশবাগান উজাড় হয়ে গেছিল। এই আদম বাসার পরিবার থেকে তখন যে একটি এলাকার মধ্যে মানে প্রসার হয়েছিল বাঁশখালী হয়ে গেছে। তখন বাঁশখালী নামে কোনো ইউনিয়ন ছিল না, কোনো গ্রাম ছিল না। পরবর্তীতে ব্রিটিশ যখন বাঁশখালী নামকরণ করতেছেন তখন সীমানা করতে গিয়েও ওখানেও কিন্তু একটা বাঁশ চুরির এবং সংকটের বিষয় আব্দুল করিমের ইতিহাসে রয়েছে। এই যে বাঁশখালী পৃথিবীর মধ্যে মানে এত সুন্দর এলাকা, 4টি জায়গায় বাঁশখালীর মতন জায়গা রয়েছে। ভারতের কেরালার মধ্যে ভোয়াতপুর নদীর পাশে, এবং আমাদের বাঁশখালী, আপনাদের বাঁশখালীর সাথে আছে সাঙ্গু নদী, বঙ্গোপসাগর। ওদিকে আছে কক্সবাজার। কেরালার মধ্যে হলে ভোয়াতপুর নদী এবং পুনাচাঁদ নদী রয়েছে, এবং কেরালাতে এই ধরনের একটি বাঁশখালীর মতন একটি এলাকা রয়েছে যেখানে পাহাড় রয়েছে, নদী রয়েছে, এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে তুলনা করে কেরালার সাথে কেরালার যে ভবতপুর এবং চাঁদপুরি নদীর পাশে যেই অবস্থিত এবং কেরালা একটি পর্যটন নগরী, সেটাকে একেবারে বাঁশখালীর মতো। আরেকটি জায়গা রয়েছে যেটা হলো জার্মানিতে। আমি বিশ্ব যুব কনফারেন্সে গিয়ে জার্মানিতে দেখেছি, জার্মানিতে এই ধরনের একটি জায়গা রয়েছে যেখানে পৃথিবীর বিভিন্ন পর্যটকেরা এটাকে মানে রিসার্চ করে। কেন রিসার্চ করে? দেখা গেছে ওখানে মিষ্টি পানি এসে লবণের পানির সাথে মিশ্রিত হয়, এবং যাতায়াতের জন্য সাগর ছাড়া কোনো বিকল্প পথ নেই। বাঁশখালীতে এক সময় কিন্তু সাগরের পথ ছাড়া কিন্তু বিকল্প পথ ছিল না। এখন হয়তো অনেক পথ হয়েছে। 1667 দিকে যখন সোলোমান সুলতানের পক্ষে তুরস্ক থেকে প্রতিনিধি এখানে আসছিল, তখন কিন্তু তারা বলছিল এই এলাকার মধ্যে তখন এসে দেখা গেছে তারা কিন্তু দেখেছে এখানে অন্য কোনো জনপথ নেই, একমাত্র নদীর পথ এবং সাগরের পথ ছাড়া। তাহলে এই যে আজকের এই বাঁশখালী আমরা এসে এই আলোচনা করতেছি, আজকের এমন একটি আলোচনা, এই আলোচনাটি হলো সংবাদপত্রের বিষয় এবং সাংবাদিকতার বিষয়। এখানে অনেকে হয়তো বলতে পারেন সংবাদপত্রের এখানে তো সাংবাদিকের কোনো অভাব নেই, আবার নতুনভাবে সাংবাদিকের জন্য, সংবাদপত্রের জন্য সংগঠনের কেন প্রয়োজন? তাও আবার সাংবাদিকদের উন্নয়নের জন্য। তারপর সাংবাদিকদের উন্নয়ন কি? এখানে তো উন্নয়ন হবে রাস্তাঘাটের, দেশের, স্কুল কলেজের, মাদ্রাসার, বিভিন্ন জায়গার, কিন্তু সাংবাদিকের আবার উন্নয়ন কেন? তাহলে সাংবাদিকের উন্নয়ন হলো যে সাংবাদিক আমরা যেটা বলি, এই যে আমাদের রেখা বলেছে যে তো সংবিধানে কিন্তু চতুর্থ স্তম্ভ বলা হয়। এটা 1866 সালে আমেরিকার সংবিধানে সরাসরিভাবে স্বীকৃতি দিয়েছে পৃথিবীতে সাংবাদিকদেরকে, এবং চতুর্থ স্তম্ভ বলে। তাহলে আর 3 নম্বর স্তম্ভ কি? 3 নম্বর স্তম্ভের মধ্যে আছে বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাহী বিভাগ। এবং এই আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগের পরে যে বিভাগটি নীতি নির্ধারণ করবে রাষ্ট্রকে, সেটা হলো সংবাদপত্র। তাহলে সংবাদপত্র কিন্তু সাংবিধানিকভাবে চতুর্থ স্তম্ভ। তাহলে যদি বলা হয় চতুর্থ কেন হলো, এখানে যারা সংবাদপত্রের সাথে জড়িত আছেন আমার মনে হয় কেউ জবাব দিতে পারবেন কিনা। একটি পত্রিকাতে 4 ধরনের সংবাদ যদি না থাকে তাহলে চতুর্থ স্তম্ভ, যে চতুর্থর মধ্যে কেন পড়েছে? প্রথম কথা হলো ওই যে রাষ্ট্রের আইন, নির্বাহী এবং যে বিচার বিভাগ, 3টার অন্তর্ভুক্ত একটা পত্রিকায় সংবাদ থাকতে হবে। চলমান রাজনীতি থাকতে হবে, উন্নয়ন থাকতে হবে, সমস্যা সমাধান থাকতে হবে, ক্রাইম থাকতে হবে, ওই নির্বাহীর অন্তর্ভুক্ত। পরবর্তীতে সংযুক্ত করেছে বিনোদন। বিনোদন একটা সংবাদপত্রের অংশ হয়েছে। এবং আপনারা জানেন জাতীয় প্রায় পত্রিকার মধ্যে প্রতিদিন একসময় বিনোদনের সাহিত্য পাতা হতো, কিন্তু এখন হয়তো কমে গিয়েছে। বিনোদনের মধ্যে সাহিত্য, সংস্কৃতি এবং ক্রীড়া এটা কিন্তু অন্তর্ভুক্ত, যার কারণে 4টি সংবাদ মিশ্রিত একটি পত্রিকা যখন প্রকাশ হবে তখন সেটা চতুর্থর মধ্যে পড়বে। এবং রাষ্ট্রের কাঠামোর মধ্যে চতুর্থ স্তম্ভ হলো
যে আইন বিচার এবং নির্বাহীর পরে রাষ্ট্রকে যিনি নিয়ন্ত্রণ করবে, দিক নির্দেশনা দেবে, সেটা হলো চতুর্থ স্তম্ভ, যেটা 1866 সালে আমেরিকায় সংবিধানে স্বীকৃতি দিয়েছে। পরবর্তীতে জাতীয় সংঘ সেটা অন্তর্ভুক্ত করে পৃথিবীর সকল জাতীয় সংঘ অন্তর্ভুক্ত দেশকে সার্কুলার দিয়ে জানিয়ে দিয়েছে যে সাংবাদিক এবং সংবাদপত্র যেহেতু মানে স্তম্ভ মানে খুঁটি, যাকে এই যে এই বিল্ডিংটার মধ্যে যেমন নিচে যে পিলার আছে, এই বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, একটা রাষ্ট্র যে স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে রাষ্ট্রের, ওই স্তম্ভের তিনটির থেকে একটি হলো সংবাদপত্র, অর্থাৎ 4টি খুঁটির উপর রাষ্ট্র দাঁড়িয়ে থাকবে। এই 4টি খুঁটির প্রতিনিধিত্ব মানে রাষ্ট্র বিভিন্নভাবে করবে, রাষ্ট্রের বাইরে প্রতিনিধিত্ব করবে সাংবাদিকেরা। তো এই সাংবাদিকেরা কিন্তু পাহারাদার হিসেবে ওই 3টি স্তম্ভকে কিন্তু প্রতিনিয়ত তদারকি করবে, তাদের কোনো ত্রুটি আছে কিনা, তাদের কোনো রাষ্ট্রের বিরুদ্ধে যাচ্ছে কিনা, জনগণের বিরুদ্ধে যাচ্ছে কিনা, এই যে আন্দোলন সংগ্রাম উন্নয়ন সব কিছুর পিছনে 3টি স্তম্ভকে একটি স্তম্ভ কিন্তু পাহারা দেবে, সেটা হলো সংবাদপত্র। এত কি সংবাদপত্র কি নিজে গিয়ে পাহারা দেবে না, সাংবাদিকেই পাহারা দিতে হবে, যেটা সাংবাদিকের মৌলিক দায়িত্ব। তো এখন আমাদের সমাজে আমাদের দেশে অনেকে অসংখ্য সাংবাদিক রয়েছে যারা নিজেদের অবস্থান সম্পর্কে জানে না। একজন সাংবাদিক কতটুকু তার অধিকার রয়েছে, সে কতটুকু তার কলম প্রয়োগ করতে পারবে। একটা জিনিস মাথা রাখবেন, সাংবাদিকেরা 2টি জায়গায় আত্মসমর্পণ করতে বাধ্য। আল্লাহর কাছে তো সেটা হলো ভিন্ন বিষয়। একটি হলো মহামান্য রাষ্ট্রপতিকে মানে সম্মান জানিয়ে কথা বলতে হবে, আরেকটি হলো আদালতকে, মহামান্য আদালতকে সম্মান জানিয়ে কথা বলতে হবে। সাংবাদিকের 2টি জায়গা ছাড়া প্রতিটা জায়গার মধ্যে প্রশ্ন করতে পারবে। মানে মহামান্য রাষ্ট্রপতিকে আর আদালতকে ছাড়া আর সমস্ত জায়গাতে সাংবাদিকেরা প্রশ্ন করতে পারবে এবং উত্তর নিতে পারবে এবং উত্তর দিতে বাধ্য। একমাত্র আদালত আর মহামান্য রাষ্ট্রপতির ক্ষেত্রে সাংবাদিক বা সংবাদপত্রের মানে জোর কোনো দাবি কিন্তু চলবে না, সেটা মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস হলো, এই যে একটি দৈনিক পত্রিকার সম্পাদকের পদবি হলো, আমি যদি প্রথম আলোর কথা বলি, প্রথম আলোর সম্পাদকের পদবি হলো মুখ্য সচিবের, অর্থাৎ প্রধানমন্ত্রীর সচিবের পরে প্রধানমন্ত্রীর যে মুখ্য সচিব থাকে, প্রধানমন্ত্রীর পরে তার সমান পদবি হলো সার্কুলার অনুপাতে, যে আজকে যদি আমি বলি প্রথম আলোর সম্পাদকের পদবি হলো মুখ্য সচিবের। আর এর মধ্যে স্থানকাল পাত্রভেদ রয়েছে। আমি যদি দৈনিক আজাদির কথা বলি, দৈনিক আজাদির সম্পাদকের পদবি হলো একজন যুগ্ম সচিবের, আর এর পরবর্তী হলো ডিসি, এবং একজন স্টাফ রিপোর্টের পদবি একজন টিএনউর থেকে বড়। একটা দৈনিক পত্রিকার একজন স্টাফ রিপোর্টার টিএনউকে নাম ধরে ডাকতে পারবে। নামধরি অনেক জায়গার মধ্যে নামধরি ডাকার নিয়ম রয়েছে, যেমন আমেরিকার মধ্যে প্রেসিডেন্টকে নাম ধরে ডাকে মিস্টার প্রেসিডেন্ট। তার কারণ হলো প্রেসিডেন্ট কিন্তু এভরিবডি দেয়ার সাব ডাকবে, কারণ প্রেসিডেন্ট মনে করেন আমাদের বাংলাদেশের যে রাষ্ট্রপতি 18 কোটি মানুষের নাম তো জানে না, 18 কোটি মানুষের নামের মধ্যে একটি নাম, সে পাবলিককে ডাকবে স্যার। আর প্রেসিডেন্টের নাম কিন্তু আমরা সবাই জানি, আমরা বলতে পারি মিস্টার সুপ্পু, মিস্টার প্রেসিডেন্ট সুপ্পু, তাহলে আমি নাম ধরে রাখতে পারবো। সেটা হলো আমেরিকা একমাত্র স্বীকৃতি দিয়েছে। তো যাই হোক, তো এখন যারা সাংবাদিকতা করবেন, প্রথম কথা হলো এই সাংবাদিকতা আপনারা কিভাবে করবেন, সাংবাদিকতা আপনারা কিভাবে করবেন। এখানে অনেক ধরনের কথা রয়েছে। এখানে মনে করেন এই যে বাঁশখালীতে ধরে নিলাম, অনেক সাংবাদিক রয়েছে যারা মূল স্রোত দাবি করে। বাঁশখালীকে আমি তুলনা দিচ্ছি সব জায়গার মধ্যে।
কেউ অন্য পেশার থেকে সাংবাদিকতায় আসলে আমি ধরে নিলাম জাগো বাঁশখালীর আবু সিদ্দিক। আবু সিদ্দিককে হয়তো দেখা যাবে বাঁশখালীতে অন্য যারা সাংবাদিকতা আগাচ্ছে তারা সাংবাদিক হিসেবে স্বীকার করবে না। এখন বাঘের পেট থেকে কোনো কেউ যদি জন্ম নেয় সে বাঘের বাচ্চা হবে, সিংহ থেকে যদি কেউ জন্ম নিয়ে থাকে সিংহ হবে। কিন্তু প্রতিটা ক্ষেত্রে পরিবর্তন করতে পারবে না, কিছু বিষয় আছে। কিন্তু একমাত্র মানুষ তার রূপ পরিবর্তন করতে পারবে। মানুষ কখনো গাধা হতে পারবে, মানুষ কখনো সিংহ হতে পারবে, মানুষ কখনো বাঘ হতে পারবে। বাঘ মানে আচরণ যদি তার বাঘের মতন হয় বাঘ হবে, আমরা খেলোয়াড়দেরকে টাইগার বলি। এবং সিংহর মতন যদি আচরণ করে সিংহ হইতে পারবে, শিয়ালের মতন আচরণ করলে সিংহ হইতে পারবে। সিংহ ইচ্ছে করলে মানুষ হতে পারবে না, গাধা ইচ্ছে করলে মানুষ হতে পারবে না। তো একজন যে কোনো পেশার মানুষ যে কোনো মুহূর্তে রূপ পরিবর্তন করতে পারবে তার যদি মেধা যোগ্যতা থাকে। তার যদি মেধা যোগ্যতা থাকে সে যে কোনো মুহূর্তে কী হইতে পারবে, তার পেশা পরিবর্তন করতে পারবে, তার রূপ পরিবর্তন করতে পারবে। সেই যদি লেখার যদি ক্যাপাসিটি থাকে, সেই লেখক বলতে গেলে তাকে কেউ ধরে রাখতে পারবে না। কেউ যদি সংবাদের পত্রের সাথে যদি সংবাদ নিউজ রেডি করতে পারে তাকে কিন্তু অসাংবাদিক কিন্তু বলার মতো কারো এখতিয়ার নেই। সাংবাদিকদেরকে পৃথিবীর কোনো জায়গায় সাংবাদিক বানানোর কোনো কারিগর, কোনো ইনস্টিটিউট নেই। এই প্রতিষ্ঠান থেকে আমি সাংবাদিক বানিয়ে ডেলিভারি দিই। এই যে ব্রিক ফিলে রিট বানিয়ে ডেলিভারি দেয়, গ্যারেজে গাড়ি বানিয়ে ডেলিভারি দেয়, বিভিন্ন জায়গাতে বিভিন্ন জিনিস বানিয়ে ডেলিভারি দেয়। এবং স্কুল কলেজে ছাত্রদেরকে পড়াশোনা করে স্টুডেন্টের শিক্ষা দিয়ে বানিয়ে ডেলিভারি দেবে। কিন্তু পৃথিবীর একমাত্র পেশা কোনো প্রতিষ্ঠান নেই যেখানে সাংবাদিক বানিয়ে তাকে কিন্তু রাস্তায় ছেড়ে দেবে। যদিও সাংবাদিকতা বিভাগ রয়েছে পড়াশোনার ক্ষেত্রে, কিন্তু সেটা সাংবাদিকতা বিভাগ মানে এই নয় সাংবাদিক বানিয়ে তাকে রাস্তায় ছেড়ে দিয়েছে। সাংবাদিক সৃষ্টি হবে তার মেধা জ্ঞান থেকে, তার মনন থেকে। যার মেধা যার জ্ঞান রয়েছে সেই সাংবাদিকতা করতে পারে। আমি যদি পৃথিবীর অসংখ্য সাংবাদিক যারা পৃথিবীর সেরা সাংবাদিক ছিল, আমি যদি জার্মানির আমস্টার্ডামের কথা বলি, সে একজন ভ্যান গাড়ি চালক ছিল, সে ফেরি তরকারি বিক্রি করত, সে কিন্তু বিখ্যাত একজন সাংবাদিক। আমি যদি ইরানের কালেবের কথা যদি বলি, সেই পত্রিকার হকার এবং পত্রিকা বিক্রি করত, সে পৃথিবীর বড় সাংবাদিক। আমেরিকার যদি টাইনফের কথা যদি বলি, সেই বাসায় বাসায় ওই যে কাগজ সংগ্রহ করতো এবং ময়লা সংগ্রহ করত, সে পৃথিবীর বড় সাংবাদিক। আমি যদি ফ্রান্সের রাজসভার পরবর্তী বড় সাংবাদিক ছিল সিয়ানো, সেই গান বাজানার তালে তালে ওই যে বিভিন্ন নাট্য মঞ্চে গিয়ে সে গান বাজানার সরঞ্জাম সাপ্লাই দিত, সে বিখ্যাত সাংবাদিক। তাহলে কেন বিখ্যাত সাংবাদিক? তার প্রতিভা থাকার কারণেই সেই বিখ্যাত সাংবাদিক হয়েছে। তাকে সাংবাদিক কেউ বানায়নি কোনো ইনস্টিটিউট থেকে। কারণ পাঠ্য বইয়ের সার্টিফিকেট সবাই দিতে পারবে, জ্ঞানের সার্টিফিকেট দেওয়ার মতো পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় নেই। কবি নজরুলকে শিক্ষার সার্টিফিকেট দেওয়ার মতন কোনো কেউ নেই। আল্লাহ নবীকে যেমন শিক্ষা দেওয়ার কোনো সার্টিফিকেট নেই, একজন সাংবাদিকের জ্ঞানের সার্টিফিকেট দেওয়ার মতন কোনো প্রতিষ্ঠান পৃথিবীর মধ্যে নেই। পড়াশোনার সার্টিফিকেট দিতে পারবে। ক্লাস 1 থেকে আপনি মাস্টার্স পর্যন্ত পড়েছেন, তাও ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত পড়তে গিয়ে 168টি বই পড়তে হয়, পাঠ্য বই। আনুষঙ্গিক বই 250 বই পড়বে। 168টি বই যদি ক্লাস 1 থেকে MA পাস পর্যন্ত পড়লে 168টি বই পড়তে হবে। কিন্তু একজন সাংবাদিক তার জীবনের বই যদি পড়ার যদি হিসাব করা হয়, কয়েক লক্ষ বই পড়তে হবে। যদি সে কয়েক হাজার বই পড়ে যদি তার জ্ঞান অর্জন করে, তাকে কিন্তু সাংবাদিক নয় কিন্তু বলা যাবে না। তো আজকে যারা আমি এই উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আমি বলবো যে সাংবাদিকতা আপনারা যেখান থেকে করেন আর যেখান থেকে করেন না কেন, সাংবাদিকতার শিক্ষা কিন্তু আপনাদের কিন্তু নিতে হবে। আপনাদের 1W5S কিন্তু ফলো করতে হবে।
আমি কথা বলতেছি, আপনারা যদি কথা বলতে আমি বলতে পারি। 1W5 যদি আপনারা সাংবাদিকতা করতে চান, যদি ফলো না করেন, তাহলে কখনো আপনারা সাংবাদিক হতে পারবেন না। এই সাংবাদিকতার জন্য আপনাদের নিজেদের মধ্যে থেকে পড়াশোনা করে প্রশিক্ষণ নিতে হবে এবং সেই কাজটা আমরা সাংবাদিক উন্নয়ন পরিষদ থেকে করব আগামী থেকে। আজকের যে কমিটি আমরা দেব, এই কমিটিতে যারা থাকবেন, প্রথম সত্য থাকবে সাংবাদিকতা শেখার জন্য আপনাদের কিন্তু আগ্রহ থাকতে হবে। বড় ছোট কোনো বিষয় নয়, লজ্জা শরমের কোনো বিষয় নয়, জানার কোনো শেষ নাই, জ্ঞানের কোনো পরিধির কোনো শেষ নাই। সেই মন মানসিকতা নিয়েই আপনাদের এগিয়ে যেতে হবে। আমরা আজকে এত ব্যস্ততার মধ্যেও এই আজকের এই অনুষ্ঠানে আমি সময় দেওয়ার জন্য একমাত্র আগ্রহ প্রকাশ করছি যে আবু সিদ্দিক আমাকে খুব অনুরোধ করেছে এবং আমাদের মিজান সাহেব কেন্দ্রীয় দায়িত্বে আছে, চেয়ারম্যান, এবং রেখা, আমাদের আরও অন্যান্য যারা আছেন, ওই কারণেই আমি আসছি। এসে ভালো লাগলো, একজন মৌলানাকে দীর্ঘ বছর যিনি খেদমত করেছেন, সেবা দিয়েছেন, ধর্মীয় সেবা দিয়েছেন, আজকে পবিত্র দিনে আমি মনে করি তাকে একটি সম্মান দেওয়া হয়েছে। এটা একটি মহৎ কাজ। এই ধরনের মহৎ কাজ কিন্তু আমরা সাধারণত করি না। আমি মনে করি জাগো বাঁশখালী এটা আজকের একটি সেরা কাজ করেছে, একটি ভালো কাজ করেছে, ভালো উদ্যোগ। এই ধরনের ভালো উদ্যোগকে স্বাগত জানানো আমাদের কিন্তু প্রয়োজন। সাংবাদিকতা শুধু মোবাইল আর ক্যামেরা নিয়ে হেঁটে নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়া নয়, মহৎ কাজ করতে হবে, দায়িত্বশীল কাজ করতে হবে। সেই দায়িত্বশীল কাজ করার আমি আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি।